হাই এভরিওয়ান। আজকে আমরা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ডেমোক্রেটিক দেশ আমেরিকা সম্পর্কে জানবো, আমেরিকার ইলেকশন সম্পর্কে জানবো। এখানে দাঁড়িয়ে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো মানুষ ভোট কাস্ট করছে তাদের নির্বাচিত প্রার্থীর জন্য। যদিও তাদের আলটিমেট ডেস্টিনেশনটা প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট নির্বাচন করা, কিন্তু তাদের ডিরেক্ট ভোটে আমেরিকাতে আসলে প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন না। কিভাবে হন এটাই আমরা আজকে জানবো। চলুন দেখা যাক। আমেরিকার পার্লামেন্ট বাইক্যামেরাল, আপনারা জানেন, দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ আর একটা হচ্ছে সিনেট। টোটাল 435 জন রিপ্রেজেন্টেটিভ আছেন যারা প্রেসিডেন্ট নির্বাচনের সময় ভোট কাস্ট করে থাকেন। এখানে আপনারা বাম পাশে একটা ম্যাপ দেখতে পাচ্ছেন, এই ম্যাপটা 2020 সালের জন্য, এবং ডান পাশে একটা ম্যাপ দেখতে পাচ্ছেন, এই ম্যাপটা 2000 সালের জন্য। প্রতি 10 বছর পর পর যে আদমশুমারি হয়, সেই আদমশুমারির উপর ডিপেন্ড করে প্রত্যেকটা স্টেটে নির্দিষ্ট সংখ্যক রিপ্রেজেন্টেটিভ ঠিক করা থাকে। যেমন ক্যালিফোর্নিয়া স্টেটে 2000 সালে টোটাল রিপ্রেজেন্টেটিভ ছিল 54 জন। 2020 সালে এসে আদমশুমারির উপর ডিপেন্ড করে ক্যালিফোর্নিয়ার রিপ্রেজেন্টেটিভ হয়ে গেছে 55 জন। এরকম বিভিন্ন জায়গায় আগে 11 জন ছিল, হয়তোবা পরে পপুলেশনের জন্য 9 জন হলো, বা আগে কোনো এক জায়গায় 7 জন ছিল, কোনো এক ওইটা পরবর্তীতে 9 জন হলো। এভাবে কম বেশি হতে পারে, কিন্তু টোটাল হাউস অফ রিপ্রেজেন্টেটিভ পুরো দেশের সবগুলো স্টেট মিলিয়ে অবশ্যই 435 জন হবে। এটা আপনারা সিনেট দেখতে পাচ্ছেন। প্রত্যেকটা স্টেট থেকে 2 জন করে সিনেটর আসেন। এখানে টোটাল সিনেটের সংখ্যা 100 জন। প্রত্যেকটা 50টা স্টেট, সো 50টা স্টেট থেকে 2 জন করে আসলে টোটাল সিনেটরের সংখ্যা 100 জন। আর ডিস্ট্রিক্ট অফ কলাম্বিয়া, মানে যাকে আমরা ওয়াশিংটন ডিসি নামে চিনি, তার ফর্মাল নামটাই হচ্ছে ডিস্ট্রিক্ট অফ কলাম্বিয়া। প্রথমত কোশ্চেন করতে পারেন যে কেন এটা স্টেট না, কেন এটা ডিস্ট্রিক্ট। প্রথম কথা হলো, এটা বিশ্বের বিভিন্ন বড় বড় অর্গানাইজেশনগুলোর সদর দপ্তর, হেডকোয়ার্টার এখানে আছে। যার জন্যই বেসিক্যালি এটাকে স্টেট হিসেবে কাউন্ট করা হয় না, একটা পলিটিক্যাল ক্যাপিটাল হিসেবে কাউন্ট করা হয়। ওয়ার্ল্ড ক্যাপিটাল বলা হয় এটাকে। আরেকটা জিনিস যদি লক্ষ্য করেন, আপনি দেখতে পাবেন যে বিশ্বের বড় বড় যেসব অর্গানাইজেশন আছে, যেমন আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংকের মতো বড় বড় যেই অর্গানাইজেশনগুলো আছে, তাদের হেডকোয়ার্টার হচ্ছে ওয়াশিংটন ডিসিতে। আর এমনিতেই ওয়াশিংটন ডিসি হচ্ছে আমেরিকার ক্যাপিটাল, এটা আপনারা জানেন। আরেকটা নতুন তথ্য জানাতে চাচ্ছি, সেটা হচ্ছে কনভার্টেড ফ্রম। প্রথম থেকে একাতে ওয়াশিংটন ডিসি তাদের ক্যাপিটাল ছিল না। তাদের সর্বপ্রথম ক্যাপিটাল ছিল নিউ ইয়র্ক, তারপরে তাদের ক্যাপিটাল ছিল ফিলাডেলফিয়া, এবং সর্বশেষে তারা যে ক্যাপিটালটাকে ফিক্সড করে তাদের দেশের জন্য, তা হচ্ছে ওয়াশিংটন ডিসি। সেখান থেকেও টোটাল 3 জন রিপ্রেজেন্টেটিভ ভোট দেন আমেরিকার জন্য। ইউএস এর প্রেসিডেন্ট নির্বাচনের জন্য 3টা শর্ত আপনাকে অবশ্যই পালন করতে হবে যদি কেউ প্রেসিডেন্ট হতে চায়। প্রথম শর্তটা হচ্ছে তাকে অবশ্যই বাই বর্ন সেই দেশের নাগরিক হতে হবে। দ্বিতীয় শর্তটা হচ্ছে তাকে অবশ্যই 35 বছর বয়সী বা তার বেশি হতে হবে, মিনিমাম 35 বছর থাকতে হবে। আর তৃতীয় শর্তটা হচ্ছে তাকে অবশ্যই সেই দেশে 14 বছর বসবাস করতে হবে। এখন প্রেসিডেন্ট ইলেকশনের ব্যাপারটাতে আসি আমরা। প্রেসিডেন্ট ইলেকশন কখনোই সেই দেশে সরাসরি মানুষের ভোটে নির্বাচিত হন না। মানুষের ভোটে নির্বাচিত হন ইলেক্টরসরা, যারা ইলেকটোরাল কলেজে থাকেন। ইলেকটোরাল কলেজের মাধ্যমে সে দেশের প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন। তো আমরা এখন ইলেকটোরাল কলেজটা সম্পর্কে একটু জানবো। কলেজটা আসলে কেন প্রতিষ্ঠা করা হয়েছিল? ইলেকটোরাল কলেজটা প্রতিষ্ঠা করা হয়েছিল মূলত ইলেক্টরসদের আনার জন্য। ইলেক্টরসদের আনার জন্য ইলেক্টরসটা কোথা থেকে আসে? যে স্টেটের পপুলেশন যেরকম, তার প্রপোর্শন অনুযায়ী ইলেক্টরসরা আসেন। যেমন সেই স্টেটটা থেকে অবশ্যই 2 জন সিনেটর থাকবেন। যেহেতু 50টা স্টেট, প্রত্যেকটা স্টেট থেকে 2 জন সিনেটর থাকলে টোটাল 100 জন সিনেটর এটা অবশ্যই প্রেজেন্ট থাকবেন। তাদের রিপ্রেজেন্টেটিভরা প্রেজেন্ট থাকবেন। সেখান থেকে ইলেকট্রাল কলেজ কাজ করবে। আরো কিছু তথ্য জানাই। যেমন ক্যালিফোর্নিয়া হচ্ছে সবচেয়ে পপুলার স্টেট। এখানে 55টা ইলেকটোরাল ভোট আছে, এবং ছোট স্টেটগুলা এবং ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া, সেগুলোতে মাত্র 3টা করে রিপ্রেজেন্টেটিভ আছে। এরপরে যদি আপনি আসেন, যে টোটাল ইলেকটোরাল ভোট আছে 538টা, এর মধ্যে আপনার প্রেসিডেন্ট হওয়ার জন্য মিনিমাম 270টা ইলেকটোরাল ভোট পেতে হবে। 538-এর হাফ হচ্ছে 269।
269 এর থেকে একটা ভোট বেশি পেতে হবে। এটা হচ্ছে নিয়ম প্রেসিডেন্ট হওয়ার জন্য। তাহলে 270 ভোট এনশিওর করতে হবে টু বি ইলেক্টেড অ্যাজ এ প্রেসিডেন্ট। কিছু স্পেশাল নোট আপনারা দেখতে পাচ্ছেন। নাম্বার অফ রিপ্রেজেন্টেটিভ, এটা বিভিন্ন স্টেটের সংখ্যা মিন করতেছে। আলাবামা সেখানে 9টা ইলেকট্রাল ভোট, আলাস্কা সেখানে 3টা ইলেকট্রাল ভোট, এরকম করে সবগুলো স্টেট মিন করতেছে। এখানে একটা মাত্র ডিস্ট্রিক্ট আপনি দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া, সেখানে 3টা ভোট দেওয়া হচ্ছে। এভাবে টোটাল যদি আপনি ভোটগুলো কাউন্ট করেন তাহলে দেখবেন এখানে 538 টোটাল ভোট, যেটা ইলেকট্রাল কলেজের মাধ্যমে পরবর্তীতে সমন্বয় করে প্রেসিডেন্ট নির্বাচন এবং ভাইস প্রেসিডেন্ট নির্বাচন করা হয়। ইলেক্টরসরা মূলত দুইটা ভোট করেন, একটা হচ্ছে প্রেসিডেন্টের জন্য, একটা হচ্ছে ভাইস প্রেসিডেন্টের জন্য। এখানে আপনারা একটা দেখতে পাচ্ছেন সিলেকশন প্রসিডিউর অফ ইলেকট্রাল কলেজ। এটা ডিপেন্ড করে প্রতি স্টেটের উপরে, সেই স্টেটের পপুলেশন কেমন তার উপর ডিপেন্ড করে ওই স্টেট থেকে কয়জন ইলেকট্রাল কলেজে থাকবেন তার ডিপেন্ড করে। ইলেকটরসরা মূলত সরকারি কর্মকর্তাও হতে পারেন, যারা জাস্ট এই প্রসেসটার সাথে যুক্ত। তারা কোনো রাজনৈতিক কর্মী নন, তারা কোনো রাজনৈতিক নেতা নন, কিংবা অন্য কোনো কিছু নন। ইভেন অনেক ক্ষেত্রে কেউ জানেও না তারা কারা ইলেকটরস হিসেবে কাজ করছেন, কাদের জন্য ভোট দিচ্ছেন। তারা এই প্রসেসটার সাথে থাকেন যারা অফিসিয়ালি ইউনাইটেড গভর্নমেন্টের সাথে যুক্ত, নট কোনো অর্গানাইজেশন, নট কোনো পলিটিক্যাল অর্গানাইজেশনের সাথে যুক্ত। আর এখানে আরেকটা ব্যাপার আপনাদের জানিয়ে রাখি, শিওর স্টেট এবং সুইং স্টেট বলতে কিছু ব্যাপার আছে। শিওর স্টেট হচ্ছে সেগুলো যেগুলো বছরের পর বছর ধরে ডেমোক্রেটিক পার্টি বা রিপাবলিকান পার্টি পেয়েই যাচ্ছে। যেমন 1996 থেকে 2000, তারপরে 2004, তারপর 2008, এই এই টোটাল 12 বছরে ডেমোক্রেট যেই টিমটা আছে, ডেমোক্রেট যে পলিটিক্যাল পার্টিটা আছে, তারা অরল্যান্ড, মরলানা, মিশিগান এবং ম্যাসাচুসেট এই 4টা স্টেট পেয়েই যাচ্ছে। সো এগুলোকে তাদের শিওর স্টেট বলা হয়। অন্যদিকে মিসিসিপি, আলাবামা, ক্যানসাস, ইন্ডিয়ানা, এই স্টেটগুলো রিপাবলিকান যেই পলিটিক্যাল টিম আছে তারা, সো এগুলো তাদের জন্য শিওর স্টেট। আবার সুইং স্টেটও এরকম কিছু আছে, যেমন দুইবার করে দুই টিমই পেয়েছে, এরকম এরকম দুইটা নাম হচ্ছে ফ্লোরিডা এবং ওহাইয়া। এই দুইটা স্টেট দুই পলিটিক্যাল টিমই দুইবার করে পেয়েছে, সো এটা হচ্ছে সুইং স্টেট। এরকম আরো কিছু শিওর স্টেট এবং সুইং স্টেট আছে। এবং ইলেক্টরসরা যারা বিভিন্ন স্টেট থেকে আসেন, তারা তাদের ক্যান্ডিডেটকে ভোট দিতে পারবেন। এটা তাদের সাংবিধানিক প্রসেসে দেওয়া আছে। এবং সেই ইলেক্টরসরা চাইলে যে স্টেট থেকে এসেছেন সেই স্টেটকে তারা যেভাবে রিপ্রেজেন্ট করতেছেন, সেই স্টেটের মানুষরা যেই প্রেসিডেন্টকে চান বা যেই ভাইস প্রেসিডেন্টকে চান, তার জন্য তিনি যেমন ভোট দিতে পারবেন, তার বিপক্ষেও তার মনের মতো করে তিনি ইচ্ছা মতো অন্য কাউকে ভোট দিতে পারবেন। যদি তিনি নিজের মতো করে ভোট দেন, জনগণের ইচ্ছার প্রতিফলন না করে, তাহলে সেটাকে বলে ফেইথলেস ইলেক্টরস। কিন্তু সাংবিধানিক প্রসেসে তার এই অধিকার আছে, তিনি তার মতো করে ভোট দিতে পারবেন, যেহেতু তিনি ইলেক্টরস হিসাবে এসেছেন এজন্য। কিন্তু একটা স্টাডি বলে, যেমন একটা রিসার্চ হয়েছিল, কংগ্রেশনাল রিসার্চ, সেই রিসার্চ অনুযায়ী দেখা যায় যে কখনো কোনো ফেইথলেস ইলেক্টরসরা কোনো ধরনের প্রভাব ফেলতে পারেননি। ব্যাপারটা বলা হচ্ছে এরকম যে তাদের ভোটে কখনোই কোনো মেজরিটির পরিবর্তন হয়নি। যিনি প্রেসিডেন্ট হওয়ার কথা ছিলেন তিনি আসলেই প্রেসিডেন্ট হয়েছেন। তাদের ভোট দিলেও এবং না দিলেও তাতে কোনো আসতো যেত না। এবং যদি যদি কখনো দুইটা পলিটিক্যাল টিমের মধ্যে হাড্ডাহাড্ডি কম্পিটিশন হয়, সেই সময় ফেইথলেস ইলেক্টরস অনেক বড় ধরনের প্রভাব ফেলতে পারে, কারণ একটা দুইটা ভোটে অনেক কিছু হয়ে যেতে পারে। তখন তাদের ভোটটা হয়তোবা অনেক বড় ধরনের একটা প্রভাব ফেলবে, বাট আজ পর্যন্ত কখনো ফেইথলেস ইলেক্টরস কোনো প্রভাব ফেলতে পারেনি, এটা একটা জরিপ বলছে। এবং ইউএস এর আরেকটা বড় ট্রেডিশন আছে, আপনারা জানেন যে 6ই জানুয়ারি সিনেট থেকে তাদের ডিক্লেয়ার করা হয় যে নতুন প্রেসিডেন্ট কে, এবং 20 জানুয়ারি ইনাগুরেশন সেরিমনিতে সেই প্রেসিডেন্ট এবং তার টিমকে ইনাগুরেশন সেরিমনিতে ডাকা হয়।